তারপর বেশ জোর গলায় ও বলে উঠল, আমি খুব দুঃখিত রে, তোর চুল টেনেছিলাম বলে। হেডমাস্টার মশাই আমাকে খুব বকেছেন, বলেছেন মেয়েদের সঙ্গে ভালো ব্যবহার করবে, আর বলেছেন মেয়েদের প্রতি নরম হতে হয়, মেয়েদের যত্ন নিতে হয়। তত্ত্বচান বেশ অবাক হয়ে গেল। এর আগে কখনো এমন কথা শোনেনি। সব সময় তো সবাই বলে ছেলেরাই আসল। যেসব বাড়িতে অনেক ভাই বোন থাকে সেখানে ছেলেদেরই আগে খেতে দেওয়া হয়। আর যদি কোনো কথা বলে, তখন তার মা বলেন মেয়েদের কথা বলার কথা নয়, ছোট্ট মেয়েদের শুধু দেখবে সবাই, কেউ তাদের গলার স্বর শুনবে না, এটাই নিয়ম। অথচ হেডমাস্টার মশাই ওইকে বলেছেন মেয়েদের যত্ন নেবার কথা। কি আশ্চর্য, তত্ত্বচান ভাবছিল। তারপরই ওর মনে হলো, বাহ, বেশ তো ব্যাপারটা, কেউ যত্ন নিলে তো খুবই ভালো হয়। ওদিকে ওই বেচারা তো বেজায় ঘাবড়ে গিয়েছিল। ভাবো একবার, মেয়েদের যত্ন নিতে হবে, মেয়েদের সঙ্গে নরম ব্যবহার করতে হবে। তাছাড়া ওই একটি দিনই ও হেডমাস্টার মশাইয়ের কাছে বকুনি খেয়েছিল, দিনটাকেও ভুলতে পারেনি। নমস্কার, এসডিএমটি গল্প পাঠের আসরে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের এই আসরে তেতসুকো কুরোয়ানাগির লেখা তত্ত্বচান এই গল্পটি পাঠ করে শোনাচ্ছি আমরা। এটি একটি মনে রাখার মতো গল্প, সব বয়সী সকলের জন্য গল্প। যারা শিক্ষকতার পেশায় আছেন, যারা অভিভাবক বা অভিভাবিকা, যারা হয়তো বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনা দেখাশোনা করেন, তাদের সকলের এই বইটি পড়া উচিত। যে কোনো বয়সের মানুষের, এমনকি ছোটরাও এ বইটি পড়তে পারে। এই বইটি সম্পর্কে যতই কিছু বলা হবে সেটাই খুব কম হয়ে যাবে। এত অসাধারণ একটি বই পড়ে মুগ্ধ হয়ে যেতে হয়। এই গল্পের যে বিভিন্ন অধ্যায়গুলো আপনাদের আমরা পড়ে শোনাচ্ছি বিভিন্ন পর্বে, সেগুলি কেমন লাগছে আপনাদের? ভালো লাগলে একটি করে লাইক করবেন, শেয়ার করতে পারেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে খুব দামি। আর মনে করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের পাশে থাকার জন্য। তো চলুন, আজকের পর্বে আমরা একটি নতুন অধ্যায় শুরু করছি। কয়েকটি চ্যাপ্টার আমরা পড়ব। প্রথম অধ্যায়ের শিরোনাম বিরাট রহস্য। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে তত্ত্বচান একদিন একটা পয়সা কুড়িয়ে পেল। জীবনে সেই প্রথম ওই মাছির ট্রেনে উঠেছিল। জিউ গায়কার পরের স্টেশনের নাম মিদরি গায়কা। সেখানে ঢোকার মুখে রেল লাইনটা একটা অদ্ভুত বাঁক নিত। সঙ্গে সঙ্গে ট্রেনটাও বেশ সশব্দে একদিকে হেলে পড়ত। তখন তত্ত্বচান শক্ত করে কিছু একটা ধরে থাকতো। ও ট্রেনের শেষের দিকের একটা কামরায় উঠে ডান দিকের দরজার কাছে গিয়ে যেদিকে ট্রেন চলছে সেদিকে মুখ করে দাঁড়িয়ে থাকতো। ওর নিজের প্ল্যাটফর্ম ডান হাতেই পড়তো, আর ওর কামরাটা স্টেশন থেকে বেরোবার গেটের একেবারে মুখে গিয়ে দাঁড়াতো। সেদিন মিদরি গায়কাতে পৌঁছানোর আগে ট্রেনটা যখন বাঁক নিচ্ছিল, তখনই তত্ত্বচান দেখতে পেয়েছিল ওর পায়ের কাছে পয়সার মতো কি যেন একটা পড়ে আছে। আগে একবার পয়সা ভেবে ভুল করে ও একটা বোতাম কুড়িয়ে তুলেছিল। এবার তাই ভালো করে জিনিসটা পরীক্ষা করে নিতে হবে, ও ভাবলো। ট্রেনটা যখন আবার সোজা হয়ে চলতে লাগলো, ও তখন ভালো করে জিনিসটাকে দেখে নিল। হ্যাঁ, পয়সায় বটে, 5 সেন। কারো হাত থেকে পয়সাটা পড়ে গেছে হয়তো, আর পড়ে গিয়ে ওর দিকে গড়িয়ে এসেছে, তত্ত্বচান ভাবলো। কিন্তু কার হাত থেকে পড়লো? ওর আশেপাশে তো কেউ ছিল না। এখন কি করা? তত্ত্বচানের মনে পড়লো কে যেন ওকে বলেছিল যে কখনো পয়সা কুড়িয়ে পাও যদি, সোজা পুলিশের হাতে দিয়ে দেবে। কিন্তু ট্রেনে কি আর কোনো পুলিশকে পাওয়া যাবে? ঠিক তক্ষুনি ট্রেনের দরজাটা খুলে কন্ডাক্টর ওদের কামরায় ঢুকলেন। তত্ত্বচানের যে কি হলো নিজেই জানে না। কেন যে ওর ডান পাটা দিয়ে পয়সাটা চেপে দিল। সরি, কন্ডাক্টর ওকে চিনতেন। উনি তাকিয়ে হাসলেন। তত্ত্বচান সেদিন ভালো করে হাসতেই পারলো না। পায়ের নিচে চেপে রাখা পয়সাটার কথা ভেবে ওর কেমন যেন নিজেকে অপরাধী অপরাধী লাগছিল।
তাইও ঠোঁট ফাঁক করে দুর্বলভাবে একটু হাসলো। ঠিক তখনই ট্রেনটা উকায়ামা স্টেশনে দাঁড়ালো। এর পরেরটাতেও নামবে। এখানে বাঁদিকে প্ল্যাটফর্ম, তাই বাঁদিকের দরজাটা খুলে গেল আর বেশ অনেক যাত্রী গাড়িতে উঠে এলেন। তত্ত্বচান একটু ধাক্কা খেলো ঠিকই, কিন্তু নড়ার কোনো চেষ্টাই ও করলো না। পয়সাটা পা দিয়ে চেপে রাখতে রাখতে ও ভেবে নিল এরপরও কি করবে। ট্রেন থামলে পয়সাটা কুড়িয়ে নিয়ে কোনো পুলিশকে দিয়ে দেবে। তারপর মনে হলো বড়রা কেউ ওকে পয়সা কুড়োতে দেখে যদি চোর ভাবে। তখনকার দিনে 5 সেন্ট দিয়ে ক্যারামেল লজেন্সের একটা ছোট্ট প্যাকেট পাওয়া যেত, অথবা চকলেটের একটা লম্বা টুকরো। তাই বড়দের কাছে সামান্য হলেও তত্ত্বচানের কাছে 5 সেনের মূল্য ছিল অনেক। তত্ত্বচানের তাই খুব ভাবনা হতে লাগলো। ঠিক আছে, ও মনে মনে বলল, আমি আস্তে করে বলবো যে আমার পয়সা পড়ে গিয়েছিল, আমাকে তো সেটা তুলতেই হবে। তখন নিশ্চয়ই সবাই বিশ্বাস করবে যে পয়সাটা আমারই। তারপরই আবার ওর মনে হলো, এই কথাটা বলার সময় সবাই যদি আমার দিকে তাকায় আর কেউ যদি বলে ওঠে যে ওটা তো আমার, তাহলে। অবশেষে ও ঠিক করলো যে স্টেশনে পৌঁছবার আগে ও নিচু হয়ে বসে জুতোর ফিতে বাঁধার ভান করে পয়সাটা চুপি চুপি তুলে নেবে। প্ল্যানটা কাজে দিল। তত্ত্বচান প্ল্যাটফর্মে নামলো, খুব ক্লান্ত ঘর্মাক্ত হয়ে। হাতের মুঠোয় ধরা 5 সেন্ট। থানাটা স্টেশন থেকে বেশ দূরে। অত দূর যেতে হলে ওর বাড়ি ফিরতে খুব দেরি হয়ে যাবে। মাও খুব চিন্তা করবেন। তাই ও মনে মনে এই রকম ঠিক করলো, এখন পয়সাটা একটা গোপন জায়গায় রাখবো, তারপর কাল ওটা স্কুলে নিয়ে গিয়ে বন্ধুদের দেখাবো আর জিজ্ঞেস করব কি করা উচিত। তাছাড়া বন্ধুদের তো পয়সাটা দেখানোই উচিত, কারণ আর কেউ তো কখনো এরকম একটা পয়সা কুড়িয়ে পায়নি। এবার এটা লুকোবে কোথায়? বাড়ি নিয়ে গেলে মা হয়তো নানা প্রশ্ন করবেন, তাই অন্য কোথাও পয়সাটা রেখে যেতে হবে। স্টেশনের পাশে একটা ঝোপের মধ্যে ঢুকে তত্ত্বচান বেশ নিশ্চিন্ত হলো যে এখানে কেউ আসবে না, কেউ ওকে দেখতে পাবে না। এবারও একটা লাঠি দিয়ে মাটিতে একটা গর্ত খুঁড়ে 5 সেন্টটাকে তার মধ্যে ফেলে দিয়ে গর্তটা মাটি দিয়ে চাপা দিয়ে দিল। তারপর একটা অদ্ভুত দেখতে পাথর সেই গর্তটার উপর রেখে দিল, যাতে পরে জায়গাটা চিনতে অসুবিধে না হয়। এবার খুব জোরে ছুটতে ও বাড়ি ফিরে গেল। সাধারণত তত্ত্বচান রাতের বেলায় এত কথা বলে চলতো যে শেষ পর্যন্ত মা বলতেন, ব্যাস আজ আর নয়, এবার ঘুমোতে হবে। কিন্তু সেদিন রাতে ও বেশি কিছু না বলেই শুয়ে পড়ল। পরদিন ঘুম ভাঙার পর ওর মনে হলো কি যেন একটা খুব জরুরি কাজ করার আছে। তারপর হঠাৎ গুপ্তধনের কথাটা মনে পড়ে গেল। বাড়ি থেকে একটু আগে ভাগে বেরিয়ে ও রকিকে নিয়ে ছুটতে গেল সেই ঝোপটার কাছে। তারপর দুজনে মিলে ঝোপের ভিতর ঢুকে পড়ল। এখানে এখানে অদ্ভুত পাথরটা জায়গা মতোই রয়েছে, তোকে একটা দারুণ জিনিস দেখাবো, দাঁড়া, ও রকিকে বলল। তারপর পাথরটা সরিয়ে খুব সাবধানে মাটি খুঁড়তে লাগলো। অবাক কাণ্ড, 5 সেন্টটা গেল কোথায়? এত অবাক ও কখনো হয়নি। কেউ কি ওকে ওটা লুকোতে দেখে ফেলেছিল, নাকি পাথরটাই কোনোভাবে সরে গিয়েছিল? ও চারপাশের মাটি খুঁড়তে লাগলো, কিন্তু 5 সেন্ট বেমালুম উধাও। খুব মন খারাপ হয়ে গেল। বন্ধুদেরও দেখানো হবে না পয়সাটা, কিন্তু পয়সাটা উধাও হলো কেমন করে? ও কিছুতেই এটা মেনে নিতে পারছিল না। এরপর ও যখনই ওই ঝোপের পাশ দিয়ে যেত তখনই একটু মাটি খুঁড়ে দেখতো, কিন্তু পয়সাটা আর পাওয়া যায়নি। মাঝে মাঝে ওর মনে হতো হয়তো কোনো ছুঁচো পয়সাটা গিলে ফেলেছিল। কখনো ভাবতো সত্যি ওই রকম কিছু ঘটেছিল তো। কখনো মনে হতো ঈশ্বর হয়তো ওকে পয়সাটা লুকিয়ে রাখতে দেখে ফেলেছিলেন। কিন্তু যতই ভাবুক না কেন, ঘটনাটা সত্যিই খুব অদ্ভুত ছিল। এই রহস্য ও কোনোদিন ভুলতে পারেনি। ছোট শিশুদের মনে খুব ছোট্ট একটা সামান্য ঘটনাও কতটা প্রভাব পড়ে, এবং তাদের দৃষ্টিভঙ্গি থেকে ঘটনাটি দেখলে তার যা যা ব্যাখ্যা পাওয়া যায়, আমরা বড়রা হয়তো তার তল ঠিকঠাক কোনোদিনই পাবো না। কিন্তু লেখিকার লেখায় যেন সেই ছোটদের মনোজগতের কিছুটা আমাদের কাছে দৃশ্যমান হয়ে উঠেছে। চলুন এবার যাই পরের অধ্যায়ে। তার শিরোনাম হাত নেড়ে কথা বলা।
একদিন জিউ গায়িকা স্টেশনের গেটের কাছে তত্ত্বচান 3টি ছেলে মেয়েকে হাত নেড়ে নেড়ে ইশারায় কথা বলতে দেখলো। 2টি ছেলে আর 1টি মেয়ে। মেয়েটি ওর চেয়ে সামান্য বড় হবে। দেখে মনে হচ্ছিল ওরা বুঝি মূকাভিনয় খেলছে। এই খেলাটা তো ওরাও খেলে, কিন্তু ওই ছেলে মেয়েরা আরো অনেক রকমের ইশারা করছিল যা তত্ত্বচানের জানা ছিল না। কি মজার ব্যাপার! ও কাছে গিয়ে ওদের আরো ভালো করে দেখতে লাগলো। মনে হচ্ছিল যেন ওরা গল্পে মশগুল, কিন্তু কেউ কোনো শব্দ করছিল না। একজন অনেক রকম ইশারা করছিল হাত দিয়ে, সঙ্গে সঙ্গে আরো একজন নানা ভঙ্গি করছিল। তৃতীয় জন কি সব বলল, তারপর সবাই মিলে খুব হেসে উঠল। তবে ওদের হাসিতেও তেমন শব্দ হচ্ছিল না। মনে হচ্ছিল ওরা এই খেলাটাতে খুব মজা পাচ্ছে। ওদের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকবার পর তত্ত্বচানের মনে হলো ওরা নিশ্চয়ই হাত নেড়ে নেড়ে কথা বলছে। ইস, আমিও যদি ওরকম হাত নেড়ে কথা বলতে পারতাম, ও ভাবলো। ওদের দেখে ওর একটু হিংসেই হচ্ছিল। একবার ভাবলো ওদের সঙ্গে গিয়ে খেলাটায় যোগ দেবে। তারপর মনে হলো কেমন করে ওদের হাত নেড়েও বোঝাবে ও কি চায়। তাছাড়া ওরা তো তোমইতে পড়ে না, ওর সঙ্গে আলাপও নেই, ফলে ওইভাবে এগিয়ে যাওয়াটা অভদ্রতা মনে হতে পারে। তাই ও দূর থেকে ওদের দেখতে লাগলো, যতক্ষণ না ওরা তোয়োকার ট্রেন যে প্ল্যাটফর্মে আসে সেই প্ল্যাটফর্মে চলে গেল। একদিন আমিও এইভাবে হাত নেড়ে কথা বলতে শিখবো, তত্ত্বচান মনে মনে ঠিক করলো। তখনও তত্ত্বচান মুখ বধির মানুষের কথা জানতো না, যারা কানে শুনতে পায় না আর কথা বলতে পারে না, তারা কেমন করে কথা বলে ও জানতো না। এই ছোট ছোট ছেলে মেয়েগুলি যে ওই মাছির মুখ বধিরদের সরকারি স্কুলে পড়ে, যে ওই মাছির ট্রেনে করে ও রোজ স্কুলে আসে, সেই কথাও ওর জানা ছিল না। ওর কেবল মনে হয়েছিল যে ওই চোখ চকচক করা ছেলে মেয়েগুলির হাত নেড়ে নেড়ে কথা বলার মধ্যে একটা সৌন্দর্য আছে। একদিন ওদের বন্ধু হবে ও, তত্ত্বচান ভাবলো। এই ছোট্ট অধ্যায়টিতেও আমরা দেখলাম যে মুখ বধির মানুষদের কথা না জানলেও, ঠিকভাবে তারা কি করছে সেটা না বুঝলেও, ওর ছোট্ট মন নিয়ে বুঝেছিল যে ওরা নিজেদের মধ্যে কমিউনিকেট করছে, কথা বলছে, এবং যে ভাষায় কথা বলছে তাতে কোনো শব্দ হচ্ছে না, কিন্তু তাও একে অন্যের কথা বুঝতে পারছে। আর ওর মনে হয়েছিল সেটা ওকেও শিখতে হবে, ওই কোনো কথা না বলেও, শব্দ না করেও অনেক কথা বলা। তাদের সে অন্যরকম ভাবে কিছু ভাবেনি, এবং বড় হয়ে যখন সে ওগুলো জেনেছিল তখনও ভেবেছিল যে ওদের বন্ধু হবে। কেমন একটা সহমর্মিতা তার মধ্যে ওই ছোটবেলা থেকেই গড়ে উঠছিল একটু একটু করে। আমরা প্রতিটি অধ্যায়েই সেটি দেখছি। এর পরের অধ্যায়ের শিরোনাম 47 জন রোনিন যোদ্ধার গল্প। ইউরোপ এবং পৃথিবীর নানান দেশের নানান চিন্তা শোসাকু কোবায়াশিকে প্রভাবিত করেছিল। ইউরিদমিক্স, খাবার সময়কার নানান নিয়ম, ছেলে মেয়েদের নিয়ে হাঁটতে যাওয়া, চিবিয়ে খাওয়ার গান, এই সব কিছুতেই তোমইয়ের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছিল। হেডমাস্টার মশাইয়ের নিকটতম সহকর্মী, অন্যান্য স্কুলে যাকে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই বলা হয়, সেই মিস্টার মারুইমারা কিন্তু অনেক ব্যাপারেই মিস্টার কোবায়াশির ঠিক উল্টো চরিত্রের মানুষ ছিলেন। মারুইয়ামা নামের মানে গোল পাহাড়, আর সেই গোল পাহাড়ের মতোই গোল ছিল মিস্টার মারুইয়ামার মাথা, পুরোপুরি টাক, কেবল 2 কানের পাশে একটু একটু সাদা চুলের গোছা, চোখে গোল চশমা, গাল দুটো টক টকে লাল। মিস্টার মারুইয়ামাকে দেখতেও ছিল হেডমাস্টার মশাইয়ের থেকে অনেকটাই আলাদা। তার উপর আবার উনি প্রাচীন চীনা কবিতা আবৃত্তি করতেন গম্ভীর গলায়। ডিসেম্বর মাসের 14 তারিখে ছেলেমেয়েরা যখন স্কুলে জড়ো হয়েছে, তখন মিস্টার মারুইয়ামা ঘোষণা করলেন, প্রায় 250 বছর আগে এই দিনটিতে আমাদের 47 জন রোনিন যোদ্ধার সেই বিখ্যাত লড়াইয়ের ঘটনাটা ঘটেছিল। আজ আমরা তাই সেঙ্গাকুজি মন্দিরে গিয়ে ওই যোদ্ধাদের সমাধিতে ফুল দিয়ে আসব। তোমাদের বাবা মায়েদের কাছ থেকে অনুমতি চাওয়া হয়ে গিয়েছে। হেডমাস্টার মশাই আপত্তি করলেন না। এ বিষয়ে তিনি মনে মনে কি ভাবতেন বাবা মায়েরা ঠিক জানতেন না।
তবে আপত্তি যখন করেননি তখন নিশ্চয়ই ওরও মত আছে, এটা ওরা ধরে নিয়েছিলেন। রনিন যোদ্ধাদের সমাধিতে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যাওয়ার ব্যাপারটা ওদের বেশ ভাবিয়েছিল। রওনা দেবার আগে মিস্টার মারুইয়ামা ছেলে মেয়েদের ৪৭ জন রনিন যোদ্ধার ঘটনাটা বলে দিলেন। রাজা আসানো নিহত হবার পর তার অনুগত ৪৭ জন যোদ্ধা সেই অন্যায়ের প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেছিল ২ বছর ধরে। ওদের অস্ত্রের যোগান দিয়েছিলেন রিহেই আমনইয়া নামে এক সাহসী ব্যবসায়ী। তারপর রিহেই আমনইয়াকে যখন সরকারের পেয়াদা এসে জিজ্ঞাসাবাদ করার জন্য গ্রেপ্তার করে নিয়ে যায়, তখন কেবল তিনি একটা কথাই বলেছিলেন, আমি রিহেই আমনইয়া, আমি একজন ভদ্রলোক। আর কিচ্ছু বলেননি তিনি। রনিন যোদ্ধাদের ষড়যন্ত্র সম্পর্কেও একটাও কথা তিনি ফাঁস করেননি। ছেলেমেয়েরা এইসব এত কথা ঠিকমতো বুঝতে না পারলেও পড়াশোনা না করে কুহনবুৎসু মন্দিরের চেয়েও অনেক দূরে হাঁটতে যাওয়ার উত্তেজনায় ওরা ছটফট করতে লাগলো। তারপর আবার সঙ্গে করে টিফিনও নিয়ে যাওয়া। হেডমাস্টার মশাই আর অন্য শিক্ষকদের বিদায় জানিয়ে ওরা মিস্টার মারুইয়ামার সঙ্গে রওনা দিল। যাবার পথে মাঝে মাঝেই ওরা হেঁকে উঠছিল, আমি রিহেই আমনইয়া, আমি একজন ভদ্রলোক। মেয়েরাও চিৎকার করে বলছিল, আমি রিহেই আমানাইয়া, আমি একজন ভদ্রলোক। সেই কথা শুনে পথ চলতি মানুষেরা ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে হাসছিল। সেঙ্গাগুজি মন্দিরটা প্রায় ৭ মাইল দূরে, কিন্তু তখনকার দিনে তো মোটর গাড়ির এত চল ছিল না, তাই ওরা হেঁটে হেঁটেই অতটা পথ গেল। মাথার ওপর ডিসেম্বর মাসের নীল আকাশ, আর খানিক পরেই আমি রিহেই আমানাইয়া, আমি একজন ভদ্রলোক, এই হাঁক। পথটা সত্যিই তেমন দীর্ঘ মনে হয়নি আর। সেঙ্গাগুজিতে পৌঁছে মিস্টার মারুইয়ামা প্রত্যেকের হাতে একটা করে ধূপকাঠি আর একগুচ্ছ ফুল ধরিয়ে দিলেন। মন্দিরটা ছিল কুহনবুৎসুর চেয়ে ছোট, আর এক চত্বরে ষাঁড় বাঁধা অনেকগুলো কবর ছিল। রনিন যোদ্ধাদের স্মৃতি বিজড়িত এই মন্দিরে এসে তত্ত্বচানের মনটা শ্রদ্ধায় ভরে উঠল। ও মিস্টার মারুইয়ামার দেখা দেখি ধূপ আর ফুল নিয়ে এগিয়ে গেল কবরের দিকে, আর কবরের ওপর সেগুলি নামিয়ে রেখে নতজানু হয়ে ওর শ্রদ্ধা জানালো। সবাই খুব চুপ করে গিয়েছিল। তমইয়ের ছেলেমেয়েরা যে এত নিঃশব্দে কোনো কাজ করতে পারে তা জানাই ছিল না। সেদিন অনেকক্ষণ পর্যন্ত ধূপকাঠির ধোঁয়া বাতাসের গায়ে কত সব নকশা, কত সব ছবি এঁকেছিল। এরপর থেকে সবসময় ধূপের গন্ধে ওদের মিস্টার মারুইয়ামা আর রিহেই আমনইয়ার কথা মনে পড়ত। ধূপের গন্ধ ওদের কাছে নিস্তব্ধতার প্রতীক হয়ে গিয়েছিল। ৪৭ জন রনিন যোদ্ধার গল্পটা ছোটরা খুব একটা না বুঝলেও সেদিনের পর থেকে মিস্টার মারুইয়ামাকে ওদের খুব বেশি ভালো লাগতে শুরু করেছিল, যেমন হেডমাস্টার মশাইকে ভালো লাগতো। তবে দুজনের প্রতি ভালো লাগাটা দু ধরনের ছিল। তত্ত্বচানের খুব ভালো লাগতো চশমার ভারী কাঁচের আড়ালে মিস্টার মারুইয়ামার ছোট্ট দুটো চোখ আর ওর শান্ত কণ্ঠস্বর। ওর বড়সড় চেহারাটার সঙ্গে সেই কণ্ঠস্বরের কোনো মিলই ছিল না। এই অধ্যায়টিতে আমরা দেখলাম জাপানের ৪৭ জন রনিন যোদ্ধার একটি গল্প, যেটি ছোটদের জানালেন তাদেরই একজন শিক্ষক, যিনি সহকারী প্রধান শিক্ষক মিস্টার মারুইয়ামা। এবং জানার পর তারা তার সঙ্গে চলল সেই যোদ্ধাদের প্রতি, শহীদ যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে, এবং কিভাবে তারা শহীদদের প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হয় সেটা শিখলো, এবং সেখানে নিস্তব্ধতা, সেখানে তাদের শান্ত আচরণ, সেটা তাদের মনে কেমন ছাপ ফেললো সেটাও আমরা দেখলাম। এর পরের অধ্যায় মাসো চান। রেল লাইনের ধারের একটা বস্তিতে একদল কোরিয়ার মানুষ থাকত। স্টেশনে যাওয়া আসার পথে তত্ত্বচান ওদের দেখতে পেত। ও অবশ্য জানতো না যে ওরা কোরিয়ান। গোলগাল এক মহিলা, মাঝখানে সিথি আর চুলগুলো টেনে একটা খোঁপা করে বাঁধা, তাকেও রোজ দেখত। মহিলার সাদা রাবারের জুতো জোড়া নৌকোর মতো সুচালো।
স্কার্টটা লম্বা আর ছোট্ট ব্লাউজের সামনে ফিতেই বাঁধা একটা বড়সড় ফুল। মনে হতো যেন মহিলা সব সময় ওর ছেলেকে খুঁজছেন, মাসো চান, মাসো চান বলে। কিন্তু জাপানি ভাষায় উচ্চারণটা হওয়া উচিত ছিল মাসাও চান। তার বদলে মহিলা বলেন চান। ওর তীক্ষ্ণ কণ্ঠস্বরে কি যেন একটা আরতি ফুটে উঠত। ওই মাছির ট্রেন লাইনের পাশেই ছিল বস্তিটা, উঁচু পাড়ের উপরে। কোন ছেলেটা মাসাও চান তত্ত্বচান তাও জানতো। ওর থেকে একটু বড়, হয়তো ক্লাস 2তে পড়ে, কিন্তু কোন স্কুলে যে যায় তা তত্ত্বচান জানতো না। মাথার চুল উস্কো খুস্কো, সব সময় একটা কুকুরকে সঙ্গে নিয়ে ঘুরতো ও। একদিন তত্ত্বচান যখন ওদের বস্তির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, ও দেখতে পেল মাসাও চান পা ফাঁক করে দুহাত কোমরে রেখে একটু বেপরোয়া ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কোরিয়ান বাচ্চা বলেও চিৎকার করে উঠল। ওর গলার স্বরে কি অসম্ভব ঘৃণা! তত্ত্বচান ভয় পেয়ে গেল। ও তো কোনোদিন ওকে কিচ্ছু বলেনি, কিচ্ছু করেনি। সত্যি কথা বলতে কি, ওরা কোনোদিন কথাই বলেনি। তাহলে ওর সঙ্গে ওইভাবে কথা কেন বলল মাসাও চান? বাড়ি ফিরে এসে তত্ত্বচান মাকে বলল, আজ আমাকে মাসাও চান কোরিয়ান বাচ্চা বলেছে। মা অমনি হাতটা মুখের উপর চেপে ধরলেন, আর ওর চোখ জলে ভরে উঠল। তত্ত্বচান ঘাবড়ে গিয়ে ভাবল কথাটা নিশ্চয়ই খুব খারাপ কিছু। মায়ের চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো, আর ওর নাকের ডগাটা লাল হয়ে উঠল। হায় রে বেচারা, মা বললেন, লোকে নিশ্চয়ই ওকে কোরিয়ান বাচ্চা বলে ডাকে, তাই ও ধরে নিয়েছে কথাটা খুব খারাপ কথা। এত ছোট্ট একটা ছেলে, কেমন করে ও কথাটার মানে বুঝবে? হয়তো ওকে এতবার এই কথাটা শুনতে হয় যে ও ঠিক করেছে এই খারাপ কথাটা ও আর কাউকে শোনাবে, তাই তোমাকে ওইভাবে বলেছে। মানুষ এত নিষ্ঠুর হয় কেন? চোখ মুছে মা তত্ত্বচানকে আস্তে আস্তে বুঝিয়ে বললেন, তুমি হলে জাপানি আর মাসাও চানের দেশ কোরিয়া, কিন্তু ও তো তোমারই মতো একটা ছোট্ট বাচ্চা। শোনো লক্ষ্মী সোনা, কাউকে কখনো তোমার থেকে অন্যরকম ভেবো না, কেমন? ভেবো না যে ওই মানুষটা জাপানি, ও কোরিয়ান, কেমন? মাসাও চানের সঙ্গে সব সময় সুন্দর করে কথা বলো। কোরিয়ান বলে তার সঙ্গে অন্যরা দুর্ব্যবহার করবে, এটা যে কি অন্যায়! এত সব শক্ত শক্ত কথা তত্ত্বচান ঠিক ভালো করে বুঝতে পারেনি, কিন্তু এটুকু বুঝেছিল যে মাসাও চানের সম্পর্কে মানুষ মিছিমিছি খারাপ কথা বলে। তাই হয়তো ওর মা সব সময় অমন আকুল হয়ে ছেলেকে খুঁজে বেড়ান। পরদিন যখন তত্ত্বচান ওই বস্তিটার পাশ দিয়ে যাচ্ছিল, তখন ও শুনতে পেল মাসাও চানের মা ওর নাম ধরে ডাকছেন, মাসো চান। তত্ত্বচান তখন মনে মনে ঠিক করলো যে যদিও কোরিয়ান নয়, তবুও মাসাও চান যদি ওকে কিছু বলে, উত্তরেও বলবে আমরা সবাই ছোট, আমরা সবাই এক। তারপর ওর বন্ধু হবার চেষ্টা করবে। বিরক্তি আর উদ্বেগ মেশানো তীক্ষ্ণ কণ্ঠস্বরে মাসাও চানের মা যখন ওকে ডাকতেন, তখন সেই সুর হাওয়ার বুকে ভেসে বেড়াতো, যতক্ষণ না চলন্ত ট্রেনের ঝমঝম শব্দ এসে হাওয়াটাকে কাঁপিয়ে দিয়ে যেত। মাসো চান, ওই ব্যথা ভরা ডাক একবার যে শুনেছে, কোনোদিন সে আর ভুলতে পারবে না। এই অধ্যায়টিতে আমরা দেখলাম অন্যদের দুর্ব্যবহারের জন্য একটি ছোট্ট শিশুর মনে কিভাবে বিদ্বেষ, ঘৃণা এসবের জন্ম হয়। তত্ত্বজানের মা এমন অসাধারণ একজন মহিলা, তিনি অন্যের দুঃখে এত দুঃখী হয়ে যান এবং সেই দুঃখ তার হৃদয়কে এমনভাবে স্পর্শ করে যে তারও চোখে জল চলে আসে। তিনি তত্ত্বজানকে সুন্দর করে বোঝালেন যে মাসাও চান ওকে যে এই কথাটা বলেছে, ও ভেবেছে হয়তো এটা কোনো খারাপ কথা, কারণ ওকে সবাই সবসময় এই কথাটাই হয়তো বলে, সেই জন্য ও ভেবেছে অন্য কাউকে ও এই কথাটা বলবে, তাতে যে ওর কোনো দোষ নেই। এবং জাপানি, কোরিয়ান বা অন্য কোনো দেশীয় বলে কাউকে যখন কাউকে যেন নিজের থেকে ও আলাদা করে কোনোদিন না দেখে। সবাই এক, সমস্ত শিশুই এক, সমস্ত মানুষই এক। এই যে ছোট্ট কথাটা একটা ছোট্ট শিশুকে এত সহজ করে তার মা বললেন, তত্ত্বচানের মনটা কিন্তু মাসাও চানের প্রতি কোনো ঘৃণা নয়, আনন্দে ভালোবাসায় পূর্ণ হয়ে উঠল। সে ভেবেই নিল যে যদিও তার সঙ্গে
মাসাও-চান এরকম ব্যবহার করেছে, সে কিন্তু তা করবে না মোটেই, সে তাকে বন্ধু করে নেবে। ছোট্টদের সহজ সরল মনে যে কথাটি খুব সহজে প্রথিত করে দেওয়া যায়, বড়দের করা যায় না, এটাই আমাদের দুঃখ। চলুন আমরা পরের অধ্যায়ে যাই। পরের অধ্যায় বেনি বাঁধা মেয়ে। সে সময় তত্ত্বচানের দুটোই আকাঙ্ক্ষা ছিল, এক অ্যাথলেটিক ব্লুমার পড়ার, দুই চুলে বেনি বাঁধার। ট্রেনে ও ওর চেয়ে বয়সে বড় বেনি বাঁধা মেয়েদের দেখতো আর ভাবতো, ইস আমার চুলটাও যদি এইভাবে বাঁধা যেত। ক্লাসের বাকি সবারই চুল ছোট ছিল, কেউ কেউ আবার রাবার ব্যান্ড দিয়ে একটু উঁচু ঝুঁটি বেঁধে আসতো। কেবল তত্ত্বচানের চুল ছিল ডান দিকে সিথে করা, ফিতে দিয়ে বাঁধা। মায়ের ওই রকমই পছন্দ ছিল। ওদিকে তত্ত্বচানের খুব শখ ছিল ঝুঁটি বেঁধে তারপর বেনি করার। শেষে একদিন মা ওকে ছোট্ট দুটো বেনি বেঁধে দিলেন। গোড়াটা রাবার ব্যান্ড দিয়ে এঁটে নিয়ে মা সরু সরু ফিতে দিয়ে ফুল করে দিয়েছিলেন। আর তখন তত্ত্বচানের নিজেকে বেশ বড় মেয়ে বলে মনে হচ্ছিল। আয়নায় নিজেকে দেখে অবশ্য বুঝতে পারছিল যে ট্রেনের মেয়েদের চেয়ে ওর বেনি দুটো অনেকটাই ছোট আর পাতলা হয়েছে, খানিক যেন টিকটিকির লেজের মতন। তবুও রকির কাছে গিয়ে দুহাতে দুটো বেনি তুলে ধরে বলল, দারুণ না? রকি একটু চোখ পিটপিট করে ওর দিকে তাকালো। তোকেও বেনি বেঁধে দেওয়া গেলে বেশ হতো, তত্ত্বচান বলল। সেদিন ট্রেনে বসে তত্ত্বচান মাথাটাকে যতটা সম্ভব স্থির রাখার চেষ্টা করতে লাগলো। বেনি দুটো যদি আলগা হয়ে যায়, ইস কেউ যদি একটু বলতো যে দারুণ তো তোমার বেনি, তাহলে যে কি ভালোই হতো, মনে মনে ও তাই ভাবতে লাগলো। কিন্তু কেউ ওর নতুন বেনি লক্ষ্যই করলো না। কেবল স্কুলে পৌঁছানোর পর ওর ক্লাসের সাক্ষ্য-চান, মিও-চান আর কেইকো আয়োকি বলল, বেনি, ও মা। তত্ত্বচানের তাতে ভারী আনন্দ হলো। সরি। ছেলেদের কারো ওর বেনি সম্পর্কে বিশেষ উৎসাহ ছিল বলে মনে হলো না। কিন্তু হঠাৎ দুপুরবেলার ওই নামে ওর ক্লাসের একটি ছেলে জোর গলায় বলে উঠল, আরে তত্ত্বচানের দেখি নতুন চুলের কায়দা। তত্ত্বচান খুব খুশি হয়ে গর্বের সঙ্গে বলল, এগুলিকে বেনি বলে। এ কথা বলা মাত্র ওই ওর কাছে এসে দুহাত দিয়ে ওর বেনি দুটো ধরে বলল, ভালোই হলো, আমার খুব ক্লান্ত লাগছিল, এখন বরং এগুলো ধরে একটু দোল খাওয়া যাক। রেলগাড়ির রডের থেকে যে হাতল ঝুলে থাকে তার চেয়ে এগুলি অনেক ভালো। ঘটনাটা এখানেই থামলো না। ওই ছিল চেহারায় তত্ত্বচানের দ্বিগুণ, ক্লাসের সবচেয়ে বড় সড়ো মোটা গাট্টা ছেলে, আর তত্ত্বচান তো রোগা প্যাংলা। তাই ও যখন তত্ত্বচানের বেনি জোড়া ধরে টান দিল, তখন তত্ত্বচান সোজা থপ করে পড়ে গেল মাটিতে। প্রথমে তো ওর বেনি দুটোকে ট্রেনের হাতল বলল, তাই আবার সেগুলি ধরে টান মেরে ওকে মাটিতে ফেলে দিল। হেইয়ো হেইয়ো করে ওকে স্পোর্টসের দিনের দড়ির লড়াইয়ের মতো করে টানতে লাগলো। তত্ত্বচান এবার ভ্যাঁ করে কেঁদে ফেলল। তত্ত্বচানের কাছে বেনি বাঁধা ছিল বড় হওয়ার প্রতীক, আরও আশা করেছিল যে বেনি বেঁধে এসেছিল বলে বুঝি সবাই ওকে সম্ভ্রমের চোখে দেখবে। ও কাঁদতে কাঁদতে হেডমাস্টার মশাইয়ের ঘরে ছুটে গেল। দরজায় কড়া নাড়া শুনে হেডমাস্টার মশাই দরজা খুলে ওর স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তত্ত্বচানের একবার মুখের কাছে মুখে এনে জানতে চাইলেন, কি হয়েছে? তত্ত্বচান ওর বেনি দুটো হাত দিয়ে দেখিয়ে বলল, ওই এই দুটো নিয়ে টানছিল, ও হেইয়ো হেইয়ো করছিল। হেডমাস্টার মশাই ওর মুখের দিকে তাকালেন। ওর কান্না ভেজা মুখের সঙ্গে বেনি দুটো যেন খাপ খাচ্ছিল না ঠিক। ওই বেনির সঙ্গে একটা হাসি খুশি মুখই বেশি মানাতো। হেডমাস্টার মশাই তত্ত্বচানকে মুখোমুখি একটা চেয়ারে বসিয়ে দিলেন। তারপর ওর ফোকলা দাঁতের কথা একবারও না ভেবে এক গাল হাসলেন। কাঁদছো কেন? তোমার চুলটা তো দারুণ বাঁধা হয়েছে। তোমার পছন্দ হয়েছে? তত্ত্বচান একটু যেন লজ্জাই পেল। দারুণ। নিজের চেয়ার থেকে নেমে দাঁড়িয়ে চোখ মুছে তত্ত্বচান বলল, আমি আর একটুও কাঁদবো না, ওই যদি হেইয়ো হেইয়ো করে তাহলেও না। হেডমাস্টার মশাই হেসে মাথা নাড়লেন। তত্ত্বচানও হাসল। বেনির সঙ্গে মুখের ঠিক এই ভাবটারই দরকার ছিল। নিচু হয়ে হেডমাস্টার মশাইকে সম্মান জানিয়ে তত্ত্বচান ঘর থেকে বেরিয়ে গিয়ে বন্ধুদের সঙ্গে খেলতে লাগলো। খানিক আগে চুল টানার কথাটা ও প্রায় ভুলেই গিয়েছিল। এমন সময় ওই ওর সামনে এসে দাঁড়িয়ে মাথা চুলকোতে লাগলো। তারপর বেশ জোর গলায় ও বলে উঠল,
আমি খুব দুঃখিত রে, তোর চুল টেনেছিলাম বলে। হেডমাস্টার মশাই আমাকে খুব বকেছেন, বলেছেন মেয়েদের সঙ্গে ভালো ব্যবহার করবে, আর বলেছেন মেয়েদের প্রতি নরম হতে হয়, মেয়েদের যত্ন নিতে হয়। তত্ত্বচান বেশ অবাক হয়ে গেল। এর আগে কখনো ও এমন কথা শোনেনি। সব সময় তো সবাই বলে ছেলেরাই আসল, যে বাড়িতে অনেক ভাই বোন থাকে সেখানে ছেলেদেরই আগে খেতে দেওয়া হয়। আর কোনো মেয়ে যদি কোনো কথা বলে তখন তার মা বলেন মেয়েদের কথা বলার কথা নয়, ছোট্ট মেয়েদের শুধু দেখবে সবাই, কেউ তাদের গলার স্বর শুনবে না, এটাই নিয়ম। অথচ হেডমাস্টার মশাই ওইকে বলেছেন মেয়েদের যত্ন নেবার কথা। কি আশ্চর্য, তত্ত্বচান ভাবছিল। তারপরই ওর মনে হলো, বাহ, বেশ তো ব্যাপারটা, কেউ যত্ন নিলে তো খুবই ভালো হয়। ওদিকে ওই বেচারা বেজায় ঘাবড়ে গিয়েছিল। ভাবো একবার, মেয়েদের যত্ন নিতে হবে, মেয়েদের সঙ্গে নরম ব্যবহার করতে হবে। তাছাড়া ওই একটি দিনই ও হেডমাস্টার মশাইয়ের কাছে বকুনি খেয়েছিল, দিনটাকে ও ভুলতে পারেনি। এই অধ্যায়টিতে এসে আমরা দেখলাম যে তত্ত্বচান সে বড় হতে চাইছে এবার মনে মনে। ট্রেনে দেখা ওর থেকে বড় বয়সী মেয়েদের মতো ও বেনি বা বিনুনি করে স্কুলে আসতে চাইছে, মাকে বলেছে। তো মাও বেনি ভেড়ে দিয়েছেন ওকে দুটি, সুন্দর ফুল করে দিয়েছেন। কিন্তু হলে হবে কি, ছোট্ট মেয়ে, বেনি দুটিও হয়েছে খুব রোগা রোগা। লেখক বলছেন, লেখিকা বলছেন টিকটিকির ল্যাজের মতো তুলনা করেছেন। তো যাই হোক, তত্ত্বচান তো ছোট, বেনি বেঁধে দেওয়া হয়েছে এতেই ওর খুব আনন্দ, আর সবকিছু নিয়ে ও মোটেই ভাবছে না। ও ভাবছে আজ থেকেই বুঝিও অনেকটা বড় হয়ে গেল। স্কুলে এসে যেই বন্ধুদের দেখিয়েছে, একটি বন্ধু সেই বেনি ধরে ইয়ার্কি করেছে ওর সাথে, দুষ্টুমি করেছে খানিকটা। এবং এই যে কথাটা বলা হচ্ছে যে তখনকার দিনে জাপানেও নিশ্চয়ই এই প্রথাটি ছিল যে ছেলেরা মেয়েদের থেকে বেশি গুরুত্ব পেত। ছোট শিশুদের মধ্যেও এই ভাগাভাগি করা হতো যে ছেলেরা তারা সবসময় সবকিছুতেই খুব ইম্পর্টেন্ট, মেয়েদের অতটা ইম্পর্টেন্স নেই। তো সে ভাবতে পারেনি তার এই একটা ছোট্ট কাজের জন্য কিছু হবে। তত্ত্বচান তারপর হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে নালিশ জানাতে হেডমাস্টার মশাই কি সুন্দরভাবে তার ওই কান্না ভেজা চোখে আবার হাসি ফুটিয়ে তুললেন। এবং তিনি ওইকেও ডেকে বকুনি দিয়েছিলেন এবং শিখিয়েছিলেন সেই ততদিন আগেকার সময়ে, তখন এই কথাটা হয়তো আরো বেমানান ছিল, শিখিয়েছিলেন মেয়েদের যত্ন নিতে হয়, মেয়েদের সঙ্গে নরম ব্যবহার করতে হয়। কাকে শেখাচ্ছেন না, একটি ছোট্ট শিশুকে, যে খেলার ছলেই তার এক সহপাঠিনীর সাথে দুর্ব্যবহার করে ফেলেছে। তো ছেলেটি কিন্তু সে এসে তত্ত্বচানের কাছে ক্ষমা চেয়ে নিল এবং তত্ত্বচানকে কথাটি বলল যে হেডমাস্টার মশাই এই কথা বলেছেন। তত্ত্বচানও শুনে অবাক হয়ে গেল, কারণ সে বন্ধুদের কাছেও শুনেছে, অন্য পরিবারেও দেখেছে যে ছোট ছোট ভাই বোন যদি একটি বাড়িতে অনেকে থাকে সেখানে ভাইয়েদেরই বেশি গুরুত্ব দেওয়া হয়, মেয়েদের কথা বলার নিয়ম তৎকালীন জাপানেও ছিল না। তো হেডমাস্টার মশাই যে অন্যরকম ভাবছেন, তিনি ছেলেদের শেখাচ্ছেন মেয়েদের গুরুত্ব দিতে হয়, তাদের প্রতি নরম ব্যবহার করতে হয়, এই কথাটা তখনকার দিনে অনেকটাই বৈপ্লবিক কথা ছিল। তো সেটা তত্ত্বচানকেও ছুঁয়ে গেল। কিন্তু তার সাথে ছোট তো, ওর মনে হলো বাহ, বেশ ভালো তো, কেউ যত্ন নিলে খুব ভালোই হয়। আর একই সাথে ওই ওই বলে ছেলেটি যে দুর্ব্যবহারটা করে ফেলেছিল, সে ওই যে বকুনি খেলো হেডমাস্টার মশাইয়ের কাছে, সেই কথাটিও জীবনে কোনোদিন ভুলবে না। আমরা যদি ছোট থেকে শিশুদের এই শিক্ষাগুলো তাদের মনের মধ্যে ঢুকিয়ে দিই, আমরা পারি, শিক্ষক শিক্ষিকাই হই আর অভিভাবক অভিভাবিকাই হই, তাহলে কিন্তু আমাদের এই সমাজে ছেলেদের মেয়েদের আলাদা চোখে দেখা হয় না। আলাদা চোখে দেখার কথাও নয়, আমরা সকলেই মানুষ, সবাই এক, যে যার যোগ্যতায় নিজের মতো করে কাজ করতে এসছে এই পৃথিবীতে। সুতরাং এই ছোট্ট কথাটা ছোটদের যত সহজে বুঝিয়ে দেওয়া যায় ততই ভালো। এবং মনে রাখতে হবে যে সেই ছোটরাই একদিন কিন্তু বড় হবে। আজকের যারা একদম ছোট এই সময়ে পৃথিবীতে, তারাই একদিন বড় হয়ে এই পৃথিবীটার দখল নেবে। তখন বোধহয় একটা অন্যরকম সমাজ চেষ্টা করলেই তৈরি করতে পারবো আমরা। আজকের এই পর্বগুলি আপনাদের কেমন লাগলো আমাদের মন্তব্য করে জানান, এবং আপনাদের যেটা মনে হয়
এরপর কোন গল্পটি আপনারা আমাদের মুখে শুনতে চান সেটির নামও কমেন্ট করে জানান। আজ এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের একটি পর্বে। ভালো থাকবেন সবাই, নমস্কার।